শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গুম খুনের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করবে সরকার। 15 বছরের অর্থ পাচারের জবাবদিহি নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ সরকার। তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সচিব পর্যায়ের বৈঠকে পানিসহ প্রতিটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, জাতীয় নির্বাচনের তারিখ এখনো হয়নি। এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত বলে জানান তিনি। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, জুলাই আগস্টে যে 1500 উপরে মানুষের যে হত্যাত্মক মূল নির্দেশদাতা তিনি, তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নেতারা। সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তাদের। রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রায় এসব কথা বলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাল সবুজ পতাকা হাতে রাস্তায় হাজারো নেতাকর্মী। রোববার বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। কাকরাইল, মালিবাগ হয়ে রামপুরে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। পরে দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয় 6 সদস্যের প্রতিনিধি দল। আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই। পদযাত্রার আগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে কর্তৃত্ব করতে চায় ভারত, তবে বিএনপি চায় স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবেই চলবে। ছাত্রদলের যদি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বন্ধুত্বের কোন রকমের সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে রাখিনি। আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর শেষ হয় বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে। আজকের এই কর্মসূচি থেকে নেতারা জানালেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অতীতেও সোচ্চার ছিল। এখন যে মিথ্যাচার ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে শুধু রাজপথে নয়, যে কোনো কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য সম্প্রচার ঠেকাতে মেটা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, ফেসবুকে ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে কয়েকটি দেশ থেকে এসব প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করেন মেটা পরিচালক সিসন্স। বলেন, ফেসবুক ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য তারা সতর্ক থাকেন। মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও সহজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। রোববার একাধিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা
জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূলে রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা ও দিক নির্দেশনা তুলে ধরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ, এটি দলের জন্য পান, কাজেই এই আস্থা ধরে রাখতে হবে। রোববার খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এটি। স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। পরে যুক্ত হন বরিশাল এবং রংপুর বিভাগ বিএনপির কর্মশালায়। সেখানে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ছিল না বলেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখেছিল আওয়ামী লীগ। আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। গ্রহণযোগ্য সুপারিশ পেলে ৩১ দফায় পরিবর্ধন করতে বিএনপি প্রস্তুত বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন সংগঠন, কোন দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয়, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চান জনপ্রতিনিধিরা। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট করার পক্ষে মত দিয়েছেন তারা। এক্ষেত্রে দলীয় প্রতীক না রাখারও দাবি তাদের। রোববার সকালে রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন স্থানীয় প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই আয়োজন। সংস্কার কমিশনের এই বৈঠকে অংশ নেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এতে দাবি তোলা হয় নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার। এই সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান প্রতিনিধিরা। এতে দলীয় প্রতীক বাদ দেওয়ার পরামর্শও তাদের। পরিবেশ আসলেই আমরা বলেছি যে নির্বাচনটা স্থানীয় এবং জাতীয় নির্বাচন কিভাবে একসাথে করা যায় বা অল্প সময়ের মধ্যে করা যায় সেটি। স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়, ঠিক আছে। আর হলো আমরা চাই যে ওই যে দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন চাই না। স্থানীয় নির্বাচনগুলোতে কোনো মার্কা থাকবে না, দলীয় কোনো মার্কা থাকবে না। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার চেয়েছেন প্রতিনিধিরা। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, শেষ দিন পর্যন্ত প্রস্তাবনা নেওয়া হবে, এই মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা একদিন পর্যন্ত নেব, কারণ পরিচালিত করার সুযোগ থাকবে আমাদের। আশা করি 31 তারিখের মধ্যে আমরা শেষ করতে চাই। স্থানীয় সরকারকে স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান প্রতিনিধিরা। দাবি করছি না, কোনো প্রস্তাব করছি না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে 4 মাস না পেরোতেই ছাত্র সংগঠনগুলোর ঐক্যে ফাটল। এজন্য পরস্পরকে দোষারোপ করছেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বিভাজন টিকিয়ে রেখে কিছু সংগঠন অপরাজনীতি করছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও যুগপৎ আন্দোলনের নামে ছাত্র সংগঠনগুলো। তবে 4 মাস না পেরোতেই ঐক্যে ফাটল। গত 3 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেয়নি ছাত্রদল সহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। একদিন পর 5 ডিসেম্বর ছাত্রদলের নেতৃত্বে 28টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভায় ডাকা হয়নি ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। এখন যখন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সংস্কার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সবকিছু আপনি যখন এককেন্দ্রিক করবেন, তখন তো বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের তো কথা বলার স্পেস থাকতে হবে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিশ্রুতি দিয়েছিল যে সকলকে নিয়ে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিসেম্বর মাস পর্যন্ত তাদের যে কার্যক্রমে সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না বলেই আমরা আসলে
লক্ষ্য করলাম। ছাত্র শিবির ঐক্যে ফাটল দেখছে, তবে ছাত্র দলের মতবিনিময় সভায় ডাক না পাওয়াকে বড় করে দেখছে না সংগঠনটি। আন্দোলন চলাকালীন থেকে শুরু করে আন্দোলন পরবর্তী সময়েও আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত ঐক্যের ফাটল ধরে এরকম কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে দুঃখজনক হলো সত্য, অনেক গ্রুপ থেকে অনেক জায়গা থেকে ঐক্যকে ফাটল ধরানোর বিতর্কিত করার জন্য অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট রূপরেখা পছন্দ না হওয়ায় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। একটা বিভাজন স্পষ্টতা তারা তৈরি করছে, যাতে করে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে চালু করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে চাচ্ছে এবং এই বাধার মাধ্যমে তারা সেই অপরাজনীতিটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। একইভাবে তারা এটাও চাচ্ছে না যে নতুন ধারার রাজনীতি আসুক। আপাতত দূরত্ব তৈরি হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও ঐক্য গড়ে তোলার আশা ছাত্র নেতাদের। ছাত্র আন্দোলন তারা একটি যৌক্তিক আলাপ আলোচনা করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের ২০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করতে পুরোপুরি প্রস্তুত দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ও ২ কমিশনার যোগ দিলেই মামলার অনুমোদন দেয়া হবে। এছাড়া আরও ১০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। ৪ মাস আগেও আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কয়েকবার চিন্তা করতে হতো দুদককে। ৫ আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে যায় হিসাব। আওয়ামী লীগ সরকারের অন্তত ১০০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। তবে এখন পর্যন্ত শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে মামলা করতে পেরেছে দুদক। অনুসন্ধান বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলেই কেবল মামলার অনুমোদনের জন্য আবেদন করা যায়। দায়টা শুধুমাত্র রাজনৈতিক চাপের উপরে, অবশ্যই রাজনৈতিক চাপ ছিল এবং সেটার কথা তো আমি ইতিমধ্যে বলেছি। যারা রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট তাদেরকে এক ধরনের বিচারহীনতার জায়গা সৃষ্টি করা হয়েছে। সার্বিক পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যেই দুর্নীতি সংক্রান্ত বিষয়টা অবশ্যই আছে। ১ নভেম্বর দুদকের ২ কমিশনার ও চেয়ারম্যানের পদত্যাগের কারণে মামলার অনুমোদন মিলছে না। নতুন কমিশন গঠনের পর অনুমোদন মিললে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ১০ সংসদ সদস্যর বিরুদ্ধে মামলা হবে। কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের জন্য কমিশন কর্মকর্তারা প্রাথমিকভাবে ৪৫ কার্যদিবস সময় পান এবং পরবর্তী সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়ের মধ্যে যদি অনুসন্ধান সম্পন্ন না হয় তাহলে তারা আরও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারেন। দুদক জানায়, নতুন কমিশন গঠনের ১ মাসের মধ্যে আগের সরকারের অন্তত ১০০ এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি আছে দুদকের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারের বদলে নিপীড়ন আর আশ্রয়ের বদলে নির্যাতন করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার রাজধানীতে নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংস্কার চলছে বলেও জানান প্রধান বিচারপতি। এসডিজি বাস্তবায়নে করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে উঠে আসে সুশাসন ও নাগরিক অধিকারের নানা বিষয়। অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলে শাসন ব্যবস্থার যেন পরিবর্তন না হয়, এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় এসডিজি বাস্তবায়নের প্রধান উপদেষ্টার মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু গত ১৬ বছরে তা অস্বীকার করা হয়েছে। মেধা এবং তাদের যে বিদ্যা, তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এই রকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যেখানে কারো জীবন জীবিকা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে, সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া এবং প্রতিকারের ব্যবস্থা করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এগোতে চাই। অন্যায় যেখানে হচ্ছে সেটা নিয়ে আমাদের সকলের সোচ্চার হতে হবে। সম্মেলনে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের অপতৎপরতা সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন জনমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার। দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ
কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কার বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান বিচারপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা, কারণ উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ব্যাংক আমানতের সুদ। বর্তমানে আমানতে গড় সুদ হার 10%, যেখানে মূল্যস্ফীতি 11%-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমানতের সুদের চেয়ে মূল্যস্ফীতি বাড়তে থাকলে সঞ্চয়ের প্রবণতা কমবে। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। চাকরির জমানো টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রেখেছিলেন জিয়াউল হক। সঞ্চয়ের টাকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তিনি। তবে মূল্যস্ফীতির চাপে খরচ বাড়লেও তার আমানতের প্রকৃত মূল্য দিন দিন কমে যাচ্ছে। মূল্যস্ফীতির কারণে এটা তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে। আমাদের আগে যেমন মাছ ভালো খাইতে পারতাম, এখন সেটা কমাইতে হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ায় নভেম্বর মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় 11.38%। যদিও খাদ্যে এই মূল্যস্ফীতি ছাড়িয়েছে 13.8%। অন্যদিকে জমানো টাকার বিপরীতে গড়ে 9% কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো। তাই ব্যাংকের সঞ্চয় তো দূরের কথা, উল্টো জমানো টাকা ভেঙে সংসার চালাচ্ছেন কেউ কেউ। আমরা যে আমানতটা আছে, এই আমানতও এখন আমরা ভাঙার পথে। এই আমানত ভাঙিয়া আমরা এখন নিজের জীবন নির্ভর করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে। তো যাই হোক, আমি আসলে খুব স্বস্তিতে নেই। সেই পেনশনের টাকা দিয়ে তো আমার সংসার চলে না। আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো ডিপোজিট থাকে কোথাও, সেটাতে তো আমার চলতে হবে, তো আমাকে তো বাঁচতে হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির তুলনায় ব্যাংক আমানতের মুনাফা কম হলে টাকা রাখার প্রবণতা কমবে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর জোর বাংলাদেশ ব্যাংকের। আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে, এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের 2025 সালের মধ্যে আমরা হয়তো 10 এবং 2026 সালে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছবো। কাগজে কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই, কারণ সেই পাওয়ার দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে। তো সুতরাং সবসময় ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মাস্ট বি হায়ার দেন ইনফ্লেশন রেট, ওইটাকে আমরা বলি রিয়েল রেট অফ ইন্টারেস্ট। এমনিতেই দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট তীব্র। আমানতের প্রবৃদ্ধি কমে গেলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চটকদার নানা নামে একের পর এক প্রকল্প আর কর্মসূচি নেওয়া হলেও সুফল মেলেনি আইসিটি খাতে, বরং অর্থনীতির শ্বেতপত্রে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার তথ্য প্রযুক্তির প্রকল্প। শুরুতে ডিজিটাল, পরে স্মার্ট বাংলাদেশের নামে একের পর এক প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগের তথ্য মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 55টি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় প্রায় 28,000 কোটি টাকা, আর 34টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় 173 কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও মেলেনি সুফল। তার প্রমাণ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 170টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129তম। অর্থনীতির শ্বেতপত্র কমিটি আইসিটিকে দুর্নীতির অন্যতম খাত হিসেবে চিহ্নিত করেছে। তারা আইসিটি খাতের একটি প্রকল্পকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে, যেটিতে 521 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও খরচ করা হয় 774 কোটি টাকা। প্রযুক্তি বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই বড় বড় প্রকল্প পাশ করা হয়েছে, সুযোগ করে দেয়া হয়েছে বড় দুর্নীতির। কেনাকাটার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। আরেকটা যেটা দুর্নীতি বলবো, যে আমরা অনেক প্রজেক্ট করা হয়েছে বা অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেগুলোতে আসলে প্রয়োজনীয়তা বিবেচনা না করে প্রজেক্ট করার জন্যই একটা প্রজেক্ট করা হয়েছে। হাইটেকগুলোর কথা বলে সেখানে যাতায়াতটাকে সসাধ্য হয়েছে, সেখানে কর্মসংস্থান সুযোগ তৈরি করলে মানুষ চাকরি করতে যেতে আগ্রহী হচ্ছে। রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এর পাশাপাশি আবার পরিবারতন্ত্র যুক্ত হয়ে বিষয়টা একেবারে ব্যাপকভাবে কুক্ষিগত করা হয়েছিল। পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কিছু প্রকল্প থাকবে যেগুলো হয়তো চালিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু কিছু কিছু থাকবে সেটা যে উদ্দেশ্য হয়েছে সেটা
সেটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় বা প্রয়োজন না হয় তাহলে সেটাকে অন্য পারপাসে ব্যবহার করা যেতে পারে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অবকাঠামো উন্নয়ন জনিত বিষয়গুলো আছে। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ থাকতে পারে। আইসিটি খাতে দুর্নীতি ও অপচয় রোধে সৎ ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে বৈষম্যমূলক দাবি করে সংশোধনের দাবি জানিয়েছেন ঢাকার ভূমি মালিকরা। 2008 সালের বিধি মেনে সড়কের প্রস্থ অনুযায়ী উচ্চতায় ভবন নির্মাণ করতে চান তারা। রোববার দুপুরে সিডাব মিলনায়তনের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তবে এতে আরও অযোগ্য হয়ে পড়বে নগরী, মনে করেন নগর বিশেষজ্ঞরা। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে প্রণয়ন করা হয় ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ। রাজধানীর মাত্র 20 ভাগ পরিকল্পিত এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে বাকি 80 ভাগকে অপরিকল্পিত এরিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। কমানো হয় ভবনের উচ্চতা ও আয়তন। ড্যাপকে বৈষম্যমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলছেন রাজধানীর ভূমি মালিকরা। তাদের দাবি, যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ হতো সেখানে মিলছে 5 তলার অনুমোদন। 2008 সনে আপনার প্রতিবেশী আপনি পেয়েছেন 10 তলা। আমি এখন অনেক কষ্টে আমি একটু কিছু পয়সা করি জোগাড় করে একটু জমি নিয়েছিলাম, সেটা আমারও করার সামর্থ্য নাই। আমি যারা বাড়িঘর নির্মাণ করেন তাদেরকে বলি যে আমাদের এটা করে দাও। তারা বলে না স্যার, আমরা তো এটা পারবো না। কেন পারবেন না? 5 তলার বেশি আপনি পাবেন না। আপনাকে আমরা করতে গেলে আপনাকে কি দিব আর আমরা কি দিব? এতে ভূমি মালিকরা বঞ্চিতের পাশাপাশি আবাসন সংকটের কারণে বাড়ছে বাড়ি ভাড়াও। তাই ড্যাপের নীতির যৌক্তিক সংস্কার চান তারা। বাসা যদি থাকে কম, মানে যেগুলো আছে এক্সিস্টিং যেগুলো আছে এগুলো যদি থাকে আর পপুলেশন যদি বাড়তে থাকে তাহলে তো এই ভাড়াগুলো বাড়তে থাকবে। তবে ভূমি মালিকদের দাবি যৌক্তিক নয় বলছেন বিশ্লেষকরা। ঘরের বাসযোগ্যতার সূচকে যখন ঢাকা শহর প্রতি বছরই একদম তলানির দিকে থাকে তখন বাসযোগ্যতা আলাপটা হয়, কিন্তু জমির মালিকরা আলাপ করেন শুধুমাত্র তার ল্যান্ডের উপরে কি প্রফিট। আপনাকে প্ল্যানিং তো শুধুমাত্র আপনার ল্যান্ডের উপরে আপনি কি ব্যবসা করছেন সেই প্রফিটের উপরে না, পুরো শহরে সেই জনসংখ্যাটা কিভাবে বিস্তৃত হবে, শহরে নাগরিকদের নাগরিক সুবিধা দিয়ে আছে কিনা, স্কুল আছে কিনা, হাসপাতাল আছে কিনা। সংবাদ সম্মেলনে ঢাকার সব রাস্তা কমপক্ষে 20 ফুট প্রশস্ত করা, জলাশয়, নদী, খাল ভরাট বন্ধ, ফসলি জমিতে ভবন নির্মাণের অনুমতি না দেয়া এবং রাজুকের হয়রানি বন্ধেরও দাবি জানান বক্তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সেবা স্থবির হয়ে পড়েছে। দগ্ধ রোগীর চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক না থাকা এবং আগের চিকিৎসকদের অন্যত্র বদলি করায় তৈরি হয়েছে এই অবস্থা। ইউনিটটি সচল রাখতে ঢেলে সাজানোর দাবি রোগী ও তার স্বজনদের। 2015 সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয় বার্ন ইউনিট। 2020 সালে চিকিৎসক সংকটে বন্ধ হয়ে যায় সেটি। 2021 সালে ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনার পর ঢেলে সাজানো হয় এই ইউনিটটি। সম্প্রতি এই ইউনিটের 2 জন চিকিৎসকের পদোন্নতি দিয়ে বদলি করা হয়। এতে আবার স্থবির হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসক সংকটের কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না রোগীরা। আগুনে পুড়ে গেছে, আমরা নিয়ে এসেছি, আমাদের ভর্তি করা হয়েছে শিশু সার্জারিতে। বার্ন ইউনিটের রোগী এখন রাখা হয়েছে শিশু সার্জারিতে। ডাক্তার না দিয়েই ডাক্তার এখান থেকে নিয়ে যাচ্ছে, তাহলে এই রোগীর কে চিকিৎসা দেবে? কে দেবে? দেখেন কত মানুষ, কত রোগী হাহাকার করতেছে চিকিৎসার অভাবে। বর্তমানে এই ইউনিটে চিকিৎসকের 8টি ও কর্মচারীদের 10টি পদ শূন্য। প্রয়োজনীয় জনবল না পেলে সংকট দূর করা কঠিন বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের জন্য যে ধরনের বার্ন ইউনিট বা যে পরিসরের বার্ন ইউনিট দরকার সেটা তো আমাদের নাই। তো আমরা তো অবশ্যই সবসময় চাই আমাদের বার্ন ইউনিটটা আরও সমৃদ্ধ হোক এবং সেটার জন্য আমাদের কার্যক্রম চলতেছে। একটা আলাদা বার্ন ভবন হওয়ার কথা, সে কার্যক্রম চলতেছে। বার্ন ইউনিটে এ পর্যন্ত 7000 অগ্নিদগ্ধ রোগী সেবা পেয়েছেন। সার্জারি হয়েছে 2000-এর বেশি দগ্ধ রোগীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন মৌসুম শুরুর পরও চট্টগ্রামের চালের মোকাম পাহাড়তলী ও খাতুনগঞ্জে কমছে না চালের দাম। পাল্টা মোটা ও চিকন চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 2 থেকে 5 টাকা। আয়কর কমানো এবং আমদানির অনুমতি দেওয়ার পরও নানা অজুহাতে চাল আনেননি ব্যবসায়ীরা। আর বড় বড় প্রতিষ্ঠানের মজুতের কারণেও বাজারে সরবরাহ কমছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। চলতি মাসের শুরুতেই চট্টগ্রামের পাইকারি বাজারে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে চালের দাম।
ধান কাটার মৌসুম শুরু হলেও দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চালের দরে এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। চাউলের দাম অত্যন্ত বাড়তি, 40 টাকা চাল 60 টাকা খাই। চালের দাম বাড়ছে যে আপনার ভাড়ার নির্ভর করে, গাড়ি ভাড়া তো বেশি, ঠিক আছে, ওই পত্তাটা বস্তার ভিতর পড়তেছে। চাল ব্যবসায়ীরা বলছেন যে পরিমাণ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুপাতে আমদানি হয়নি। ডলার সংকট, ব্যাংকে অস্থিরতা সহ নানা অজুহাত দিচ্ছেন তারা। এদিকে মৌসুমের শুরুতে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ চাল মজুত করায় বাজারে সংকট থেকে যাচ্ছে। কস্টিং মিলছে না, যেহেতু আমাদের দেশে লোকাল ক্রপ বেরিয়েছে। এই লোকাল ক্রপের কারণে ইন্ডিয়া থেকে মালটা কস্টিং আসছে না। প্যাকেটজার যারা আছে বড় বড় কোম্পানি, ওদের কিন্তু স্টকটা হেভি স্টক। সরকার যখন ওদের অভিযান চালায়, মিলে ওয়ার হাউসে অভিযান চালায়, তখন কিন্তু মালের দাম কমে আসে। আগে চালের আমদানিতে 15% শুল্কের পাশাপাশি 5% রেগুলেটরি শুল্ক নির্ধারিত ছিল। বাজার নিয়ন্ত্রণে 2% অগ্রিম আয়কর রেখে সব শুল্ক প্রত্যাহার করে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রংপুরের পায়রাবন্দে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বেগম রোকেয়ার বাড়িটি। পরিবারের সদস্যদের অভিযোগ, বাস্তুভিটার 30 শতক জমি তাদের নামে থাকলেও সেটি সংরক্ষণে রেখেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর 350 বিঘা জমি বেদখল। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1980 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর কলকাতার সৈয়দপুরে। বেগম রোকেয়ার পৈতৃক সম্পত্তির পরিমাণ প্রায় 350 বিঘা, যা প্রভাবশালীদের দখলে। এখন তার স্মৃতিচিহ্ন বলতে পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষ ও মূল ফটক। এমনকি তার মরদেহ ফিরিয়ে আনতেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। রোকেয়া অনুরাগী মানুষের দীর্ঘদিনের দাবি যে তার দেহাবশেষ এই পায়রাবন্দে নিয়ে আসা হোক। তার পরিবারের যে উত্তরাধিকার এখনো যারা আছে পায়রাবন্দে, তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করে অথবা তাদের যোগ্যতা অনুযায়ী যদি রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি চাকরির ব্যবস্থা করত। বেগম রোকেয়ার ভাইয়ের মেয়ে রঞ্জিনা সাবের বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। খেয়ে না খেয়ে জীবনযাপন করলেও খোঁজ খবর রাখেনি কেউ। রোকেয়া পরিবার ধুকে ধুকে মরছে। কোথায় রোকেয়া পরিবারের প্রতি সরকার এগিয়ে আসবে বা দেখবে, সাহায্য করবে, এটা কোনো সরকার করেনি। পরিবারের সদস্যদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বেগম রোকেয়ার 350 বিঘা সম্পত্তি উদ্ধারের দাবি এলাকাবাসীর। এই জায়গাগুলো বাকিটা কার অধীনে গেল বা কি করলো, এটা আমরা আসলে সাধারণ জনগণ হিসেবে আমরা আসলে জানতে চাই। আমরা চাই এই বেগম রোকেয়ার পৈতৃক নিবাসটা আরো উন্নত, আরো সমৃদ্ধ হোক। বেগম রোকেয়ার জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে সেটা আমরা চাই না। আমরা চাই যে এই সকল বিষয়গুলো আমরা দৃষ্টিগোচরে নিয়ে আসব। শুধু জন্ম আর মৃত্যু দিবসের স্মরণ নয়, বেগম রোকেয়ার প্রাপ্য সম্মান ও তার দেহাবশেষ জন্মভূমিতে নিয়ে আসার দাবি পরিবার ও স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেগম রোকেয়া দিবস আজ, এ নিয়ে রংপুরের পায়রাবন্দে রয়েছে নানা আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী নজরুল ইসলামের কাছে। নজরুল, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজকে কি কি আয়োজন থাকছে? দেখুন, আসলে সারাদিন ব্যাপী কিন্তু আয়োজন রয়েছে, অর্থাৎ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 3 দিনে কিন্তু মেলা রয়েছে। আপনি যদি একটু দেখাই যে এটি কিন্তু বেগম রোকেয়ার বাড়ি রয়েছিল, এই বাড়িতে কিন্তু এখন আর কিছুই নাই, একদম পুরো বাড়িতে ইটের খড় ছাড়া আর কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। শুধু 9 ডিসেম্বর আসলেই কিন্তু তাদের যে ধোয়া মশা চলে, এখানকার যারা লোক রয়েছেন, যারা এইখানকার সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের দাবিটা হচ্ছে যে প্রতি বছরেই কিন্তু তারা দেখে আসছেন যে যেদিনেই বেগম রোকেয়ার তারিখ আসে, অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদের যে প্রোগ্রামগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘটা করে তারা পালন করে, আর বাকি দিন কিন্তু আগের মতোই পড়ে থাকে। তাদের দাবিটা হচ্ছে যে 350 বিঘা যে জমি রয়েছে, এই 350 বিঘা কিন্তু জমি এখনও বেদখল রয়েছে, প্রভাবশালীদের দখলে। তারা কিন্তু এটি উদ্ধার করতে পারছেন না। এবার জেলা প্রশাসকের পক্ষ থেকে তারা বলছেন যে যদি 350 বিঘা জমি তাদের কোনো কাগজপত্র থেকে থাকে তাহলে তারা এটি কিন্তু অধিগ্রহণে তারা যাবেন, এবং বলছেন যে তারা এটি যারা দখল করছেন সে দখল মুক্ত করার চিন্তা ভাবনা করছেন। আর দেহবাস আনার একটা বিষয় রয়েছে কলকাতা থেকে, সেটি
সেটি কিন্তু এখন পর্যন্ত আনার কোনো পরিকল্পনা নেই এবং বেগম রোকেয়ার যে দেহবাস এটি আনবার যে দাবি করেছেন বিভিন্ন মহল থেকে সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি মুখ দেখছেন না। তবে আজকের যে কর্মসূচি রয়েছে আমরা যেটা জেনেছি যে তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সারাদিন ব্যাপী। এখানে কিন্তু বিভিন্ন জেলার লোকজন অর্থাৎ উপজেলার লোকজন অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষ থেকে তারা কিন্তু আসছেন, প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু এই আয়োজন তারা করছেন এবং এই আয়োজন কিন্তু সারাদিন ব্যাপী চলবে। অর্থাৎ সকাল 9:30টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এটি দেরি হওয়ার কারণটা হচ্ছে যে বিভাগীয় কমিশনার আসার কথা, তিনি কিন্তু এখন পর্যন্ত আসেননি। যদি বিভাগীয় কমিশনার এখন আসতেন তাহলে হয়তো তারা ফুল দিয়ে এই শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুলের যে শ্রদ্ধার পরে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু কার্যক্রম চালু করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি না যে কোনো প্রোগ্রাম। তবে যারা আসছেন আয়োজক তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রাম শুরু হবে, অর্থাৎ তাদের যে কর্মসূচি সারাদিন ব্যাপী সেটি শুরু করবে। রংপুর থেকে বেগম রোকেয়া দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।